ছাত্রবৃন্দ, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো। আমরা গত ক্লাসে শ্রম বাজার নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমরা আলোচনা করব শ্রমের দক্ষতা। শ্রমের দক্ষতা কাকে বলে? আমরা মূলত দক্ষতা বলতে নৈপুণ্যতা বা কোনো কাজ করার যে ক্ষমতা, এই ক্ষমতাকে বুঝি। অর্থাৎ কোনো কাজ একজন শ্রমিক কত দ্রুততার সঙ্গে, কত সফলতার সঙ্গে, কত ভালোভাবে কাজ করতে পারে এবং উৎপাদন বৃদ্ধি করতে পারে, এটাকে বলা হয় শ্রমের দক্ষতা। এই শ্রমের দক্ষতা অনেকগুলো বিষয়ের উপরে নির্ভর করে। এগুলোকে বলি আমরা শ্রমের দক্ষতার নির্ধারক। সেই দক্ষতার নির্ধারক সমূহ এরকম: কাজ করার ক্ষমতা, কাজ করার ইচ্ছা, সংগঠকের নৈপুণ্য, কারখানার অবস্থা, যন্ত্রপাতির প্রকৃতি, উৎপাদন অবস্থা এবং সামাজিক নিরাপত্তা। কাজ করার ক্ষমতা আবার অনেকগুলো বিষয়ের উপরে নির্ভর করে। যেমন এক নম্বর হল শারীরিক যোগ্যতা। আমরা জানি যে যেই শ্রমিক শারীরিকভাবে যত বেশি শক্তিশালী বা যত সুস্থ, তত সে কাজ করার ক্ষমতা বেশি রাখে। ফলে একজন শারীরিকভাবে যে সুস্থ বা শক্তি সামর্থ্যবান ব্যক্তি, তার তুলনায় অসুস্থ বা কম শক্তি সম্পন্ন শ্রমিকের তুলনায় বেশি দক্ষ হবে। 2 নম্বর হলো জীবনযাত্রার মান। যেই শ্রমিকের যত বেশি দক্ষ, সেই শ্রমিকের যে কাজ করার দক্ষতা সেটা তত বেশি। যাদের জীবনযাত্রার মান যত বেশি অনুন্নত, তাদের কাজ করার যে দক্ষতা এটু অনেক কম। এরপর হলো জলবায়ু। জলবায়ুর উপরেও শ্রমের দক্ষতা নির্ভর করে। যেমন শীত প্রধান যে সমস্ত দেশ বা যেই সমস্ত দেশের আবহাওয়া নাতিশীতোষ্ণ, সেই সমস্ত এলাকাতে একজন শ্রমিক অনেক বেশি পরিশ্রম করার পরও কম শারীরিকভাবে সে ক্লান্ত হতে পারে। আবার যেই সমস্ত এলাকার জলবায়ু বা আবহাওয়া অনেক গরম উষ্ণ, সেই সমস্ত এলাকার শ্রমিক অল্পক্ষণ কাজ করার পরেই সে ক্লান্ত হয়ে যেতে পারে। কাজেই কাজের যে দক্ষতা, এটা জলবায়ুর উপরেও নির্ভর করে। এরপর হলো জাতিগত গুণ। অর্থাৎ পৃথিবীতে অনেক জাতি আছে যারা জাতিগতভাবেই অনেক শক্তি সামর্থ্যবান। ফলে ওই সমস্ত শ্রমিকেরা অনেক বেশি দক্ষ হয়। আর যেই সমস্ত জাতিগতভাবে যেই সমস্ত শ্রমিকরা একটি তুলনামূলক দুর্বল, তাদের দক্ষতা তুলনামূলক অনেক কম হয়। এরপর নৈতিক যোগ্যতা। নৈতিক যোগ্যতার উপরে শ্রমের দক্ষতা নির্ভর করে। যেমন বিশ্বস্ততা একটি নৈতিক যোগ্যতা, সততা, কর্তব্যপরায়ণতা, এই সমস্ত যেই সমস্ত শ্রমিকের বেশি থাকবে, তাদের দক্ষতা তুলনামূলকভাবে অনেক বেশি হবে। এরপর আছে শিক্ষা ও প্রশিক্ষণ। অর্থাৎ যেই শ্রমিকের যত বেশি শিক্ষা আছে বা যে যত বেশি শিক্ষিত এবং যার প্রশিক্ষণ যত বেশি আছে ওই কাজে, তার দক্ষতার পরিমাণটা বেশি যার শিক্ষা এবং প্রশিক্ষণ কম তার তুলনায়। অর্থাৎ শিক্ষা এবং প্রশিক্ষণের দ্বারাও শ্রমের দক্ষতা বৃদ্ধি পায়। এরপর হলো বুদ্ধিগত যোগ্যতা। অর্থাৎ যেই শ্রমিক কোনো কাজের ক্ষেত্রে উপস্থিত বুদ্ধি যার যত বেশি, যেই শ্রমিকের উদ্ভাবনী ক্ষমতা যত বেশি, তার দক্ষতার পরিমাণটাও তত বেশি। এরপরে আছে আমাদের কাজ করার ইচ্ছা। কাজ করার ইচ্ছা আবার অনেকগুলো বিষয়ের উপর নির্ভর করে। 1 নম্বর হলো শ্রমের বিশেষায়ন। শ্রমের বিশেষায়ন বলতে কি বুঝি আমরা? অর্থাৎ যেই শ্রমিক যেই কাজে দক্ষ, যদি সেই শ্রমিককে সেই কাজ করানো হয়, তাহলে ওই কাজে সে অনেক বেশি তুলনামূলকভাবে উৎপাদন করতে পারবে। আবার যদি তার দক্ষতা যেখানে কম, সেখানে সে কাজ না করে যেখানে দক্ষতা বেশি, এরকম জায়গায় কাজ করা হয়, এটাকে বলছি আমরা শ্রমের বিশেষায়ন।
তো শ্রমের বিশেষায়নের ক্ষেত্রে বিশেষায়ন করা হলে তার দক্ষতার পরিমাণটা অনেক তুলনামূলক বৃদ্ধি পাবে। এরপর কারখানার পরিবেশ, যদি কোনো কারখানার ভিতরের পরিবেশ, বাইরের পরিবেশ, অর্থাৎ ভিতরটা অনেক পরিষ্কার পরিচ্ছন্ন, ছিমছাম, একে অপরের সঙ্গে যে সম্পর্কটা অনেক হৃদ্যতাপূর্ণ যদি হয়, কাজ করার পরিবেশ যদি সে সুষ্ঠু পরিবেশ পায়, তাহলে ওই শ্রমিকের উৎপাদনের পরিমাণটা অনেক বেশি পাবে, অর্থাৎ তার দক্ষতার পরিমাণটা বৃদ্ধি পাবে। এরপর হলো কাজের শর্ত। আমরা জানি যে একজন শ্রমিক যত বেশি ইনসেনটিভ পাবে, যদি কোনো কাজে সে বেশি বেশি মজুরি পায়, যদি ওই তার কাজের প্রেক্ষিতে তার পদোন্নতি হওয়ার সম্ভাবনা বেশি থাকে, যদি তার কাজের যে স্থায়িত্ব অর্থাৎ চাকরিটা যদি তার দ্রুত চলে না যায়, এরকম যদি তার স্থায়িত্বর গ্যারান্টি থাকে বা নিশ্চয়তা থাকে, এবং তার দক্ষতার উপরে অর্থাৎ সে যদি ভালো কাজ করতে পারে তাকে যদি পুরস্কারের ব্যবস্থা করা হয়, তাহলে তার দক্ষতার পরিমাণটা বৃদ্ধি পাবে। এরপর হলো নিরাপত্তা ব্যবস্থা। আমরা জানি যে প্রতিটা কাজের ক্ষেত্রে একজন শ্রমিক বিভিন্ন রকমের দুর্ঘটনায় পতিত হইতে পারে বা তার বিভিন্ন রকমের সমস্যা হইতে পারে। সেই সমস্যাগুলোর ক্ষেত্রে যদি তাকে নিরাপত্তা দেওয়া যায়, তাহলে সেই ক্ষেত্রে শ্রমিকের যে দক্ষতার পরিমাণটা বৃদ্ধি পাবে। এরপর হলো কাজের সময়। আমরা জানি যে প্রতিটা শ্রমিক কমপক্ষে শ্রমের আইন অনুসারে 8 ঘন্টা পরিশ্রম করবে। এখন এই পরিশ্রমের সময়ের মধ্যে যদি তাকে বিশ্রামের সুযোগ দেওয়া হয়, যদি কাজের ফাঁকে ফাঁকে তাকে একটু বিরতির সুযোগ দেওয়া হয়, তাহলে ওই শ্রমিক অনেক বেশি আনন্দের সঙ্গে কাজ করবে এবং কাজ করতে করতে তার যে ক্লান্তি, সে ক্লান্তি দূর হবে এবং তার উৎপাদনের ক্ষমতার পরিমাণটাও বৃদ্ধি পাবে। এরপর হলো শ্রমের সংগঠন বা শ্রমিক সংগঠন। যদি শ্রমিকদের সংগঠন করতে দেওয়া হয়, শ্রম সংঘর যদি ব্যবস্থা করা হয় কিংবা নিজেরা যদি গঠন করে দেওয়া হয়, তাহলে এই শ্রমিক সংগঠন তাদের বিভিন্ন উন্নতি কল্পে বিভিন্ন কার্যক্রম গ্রহণ করবে, ফলে শ্রমিকের যে দক্ষতার পরিমাণটাও বৃদ্ধি পাবে। এরপরে আছে আমাদের সংগঠকের নৈপুণ্য। আমরা জানি যে সংগঠক যত বেশি দক্ষ হবে, তার দক্ষতার ক্ষেত্রেই সে উন্নত যন্ত্রপাতির সরবরাহ করবে, সে উন্নত কাঁচামালের ব্যবস্থা করবে, বাজারজাতকরণের ব্যবস্থা করবে, ফলে শ্রমিকের যে দক্ষতা, এই দক্ষতার পরিমাণটাও বৃদ্ধি পাবে। অর্থাৎ শ্রমিকের দক্ষতা সংগঠকের নৈপুণ্যের উপরও নির্ভর করে। এরপরে হলো কারখানার অবস্থা। এখন সেই কারখানাটা কোন এলাকায় অবস্থান করে তার উপরে শ্রমিকের দক্ষতা নির্ভর করে। অর্থাৎ কারখানার যে বিভিন্ন পরিবেশ, এই পরিবেশের উপরে শ্রমিকের দক্ষতার পরিমাণটা নির্ভর করে। এরপর যন্ত্রপাতির প্রকৃত উৎপাদন ব্যবস্থা। অর্থাৎ যদি যন্ত্রপাতির পরিমাণটা আধুনিক হয়, তাহলে উৎপাদনের পরিমাণটা বেশি হবে, ফলে তার দক্ষতার পরিমাণটা বৃদ্ধি হবে। আবার যদি যন্ত্রপাতি অনেক পুরাতন হয়, মানধাতারা মনে হয় প্রাচীন হয়, তাহলে ওই যন্ত্রপাতি উৎপাদন কম করবে, ফলে শ্রমিকের উৎপাদন ক্ষমতাটা হ্রাস পাবে। তাহলে যন্ত্রপাতির প্রকৃতি এবং উৎপাদন ব্যবস্থার উপরেও একজন শ্রমিকের যে দক্ষতা নির্ভর করে। এরপর হলো সামাজিক নিরাপত্তা। আমরা আগে বলেছিলাম যে সামাজিক নিরাপত্তা একটি বড় ব্যাপার। যদি শ্রমিক সামাজিকভাবে নিরাপত্তা লাভ করে বা নিরাপদ থাকে, তাহলে তার উৎপাদনের পরিমাণটা বৃদ্ধি পাবে এবং তার যে দক্ষতার পরিমাণটা বৃদ্ধি পাবে। এতক্ষণ আমরা শ্রমিকের যে দক্ষতা নিয়ে আলোচনা করলাম। আশা করি এখানে তোমাদের আর কোনো সমস্যা নেই। এই চ্যাপ্টারে আমাদের আরেকটি আলোচনার বিষয় আছে, সেটা হলো শ্রমের গতিশীলতা। কাকে বলে? শ্রমের গতিশীলতা। আমরা জানি যে একজন শ্রমিক এক পেশা থেকে অন্য পেশা, এক স্থান থেকে অন্য স্থান, এক পেশা পরিবর্তন করে অন্য পেশা বা এক স্থান থেকে অন্য স্থানে শ্রমিক যাওয়ার যে স্বাধীনতা বা যদি যেতে পারে, এটাকে বলি আমরা শ্রমের গতিশীলতা। এই গতিশীলতা বিভিন্ন ধরনের হতে পারে। যেমন আমরা এখানে বলছি যে শ্রমের গতিশীলতা মূলত 4 ধরনের হয়। এক, ভৌগোলিক গতিশীলতা।
ভৌগোলিক গতিশীলতা, 2 পেশাগত গতিশীলতা, 3 শিল্পগত গতিশীলতা, 4 স্তরগত গতিশীলতা। অর্থাৎ এখানে আমরা বলেছি ভৌগোলিক গতিশীলতা হলো যদি কোনো শ্রমিক এক এলাকা থেকে অন্য এলাকায় বা এক স্থান থেকে অন্য স্থানে যে কাজ করতে পারে তাহলে তাকে বলা হচ্ছে ভৌগোলিক গতিশীলতা। ভৌগোলিক গতিশীলতা অভ্যন্তরীণ হতে পারে, বৈদেশিক বা আন্তর্জাতিক হতে পারে, অর্থাৎ নিজের দেশের মধ্যে এক স্থান থেকে অন্য স্থানে গতিশীল হতে পারে, অথবা এক দেশ থেকে অন্য দেশেও গতিশীল হতে পারে। 2 নম্বর হলো পেশাগত গতিশীলতা, অর্থাৎ যদি কোনো শ্রমিক এক পেশা থেকে অন্য পেশায় যায়, আগে এক ধরনের কাজ করত, এখন যদি সে অন্য কোনো ধরনের কাজ করার সুযোগ পায় বা কাজ করে তাকে বলছে আমরা পেশাগত গতিশীলতা। এরপরে হচ্ছে আমরা শিল্পগত গতিশীলতা। শিল্পগত গতিশীলতা বলতে এক শিল্প থেকে যদি অন্য শিল্পে, আগে সে বস্ত্র শিল্প কাজ করত, এখন যদি সে চামড়া শিল্পে কাজ করে, আগে সে বস্ত্র শিল্প কাজ করত, এখন যদি সে চিনি শিল্পে কাজ করে, তাহলে এটাকে বলছি আমরা শিল্পগত গতিশীলতা। এরপর হলো স্তরগত গতিশীলতা, অর্থাৎ এখানে শ্রমিকের যে পেশার দক্ষতার কারণে যে বিভিন্ন রকমের পদোন্নতির মাধ্যমে এক স্তর থেকে সে অন্য স্তরে কাজ করে, এই স্তর চেঞ্জ করাকে বা পরিবর্তন করাকে আমরা বলি স্তরগত গতিশীলতা। আমাদের এই শ্রমের গতিশীলতা, এখানে আমরা দেখলাম 4 ধরনের শ্রমের গতিশীলতা হতে পারে: ভৌগোলিক, পেশাগত, শিল্পগত এবং স্তরগত। আশা করি শ্রমের গতিশীলতা সম্পর্কেও তোমাদের কোনো প্রশ্ন থাকার কথা নয় বা তোমরা বুঝতে পেরেছ। তারপরেও যদি তোমাদের কোনো সমস্যা থাকে আমার সঙ্গে তোমরা সারাক্ষণ মোবাইলে কন্ট্যাক্ট করতে পারো। তোমরা জানো আমার মোবাইল নাম্বার 01716228935, অথবা তোমরা ইচ্ছা করলে আমার এই ক্লাসটি আমার ইউটিউব চ্যানেল থেকে ডাউনলোড করে নিতে পারো। সেইখানে তোমার ঠিকানা হলো এমডি শামীম হোসেন। আশা করি তোমরা ক্লাসগুলো ডাউনলোড করে ক্লাস করবে এবং ভালো থাকবে। তোমাদের কোনো সমস্যা হলে আমার সঙ্গে যোগাযোগ করবে। আগামী ক্লাসের আগ পর্যন্ত তোমাদের সুস্থতা কামনা করে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।